তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত অর্থাৎ অঙ্ক বইয়ের 189 থেকে 194 পৃষ্ঠা পর্যন্ত আমরা সলভ করব। তো ঘনবস্তু সম্পর্কে যে সমস্ত ধারণা, সেই ঘনবস্তু সম্পর্কে ধারণাগুলো আমরা এই পেজগুলোতে বা পৃষ্ঠাগুলোতে দেখতে পাচ্ছি। তো সেইগুলো সম্পর্কে ধারণা সব ক্লিয়ার করব। তো দেখো, বলেছে প্রথমে আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। তারপরে বলেছে দেখো, উপরের দেখা বস্তুগুলোর প্রত্যেকটা বস্তু কিছুটা জায়গা দখল করে আছে। ওই বস্তুগুলো কিন্তু ঘনবস্তু। ঠিক আছে? তো এই বস্তুগুলো হচ্ছে ঘনবস্তু, যেহেতু জায়গা দখল করে রয়েছে। তো প্রত্যেকটা বস্তুর কিন্তু কি রয়েছে? দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ এবং উচ্চতা আছে। অতএব তাদের তিনটি মাত্রা, এই তিনটি মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাই এরা ত্রিমাত্রিক। যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে। তো যাই হোক, ঘনবস্তু কাকে বলে? দেখো, যেসব বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, তাদের ঘনবস্তু বলে। যেমন বই, ইট, বাক্স ইত্যাদি। তো আমরা দেখো, যদি এই দিয়ে দেশলাই বাক্স দিয়ে বোঝায়, তো এই দেশলাই বাক্সটা একটা জায়গা দখল করে রয়েছে, একটা স্থান দখল করে রয়েছে এবং এর দৈর্ঘ্য রয়েছে, এখান থেকে এই অবধি তার দৈর্ঘ্য, এবং প্রস্থ, এ হচ্ছে এই পাশ বরাবর হচ্ছে প্রস্থ, এটা রয়েছে, এবং উচ্চতা অর্থাৎ ভূমি থেকে একদম তার মাথা অবধি কতটা, সেটা হচ্ছে উচ্চতা। তো এটাও কিন্তু একটা ঘনবস্তু। তাহলে ঘনবস্তু কি আমরা বুঝলাম। তাহলে যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের বলে ঘনবস্তু। তো আমাদের 189 পেজ কিন্তু হয়ে গেল। আমরা তার পরবর্তী পেজে যাচ্ছি। তার পরবর্তী পৃষ্ঠায় দেখো, বিভিন্ন ঘনবস্তুর কতগুলো তল আছে দেখি। তাহলে তল হচ্ছে, আমরা বিভিন্ন ঘনবস্তুর, এখানে বলছি ইট দিয়ে দেখিয়ে দিয়েছে। ইটের, এখানে আমরা এটাকে যদি ইট ধরি, বা এটাও ইটের মানে ঘনবস্তুর সঙ্গে এটা মিলে রয়েছে। তো ইটের উপরের তলে আয়তাক্ষেত্রাকার সমতল, অর্থাৎ এই যে এটা সমতল, সমান। ঠিক আছে? এটা সমান, এটা সমান, এটা সমান, এটা সমতল। তাহলে ইটের এরকম কটি সমতল আছে দেখো, কটি সমতল। তাহলে একটি, দুটি, তাহলে উপর নিচ গেল দুটি, পাশাপাশি তিনটে, চারটে, এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে ছটি। তাহলে ছটি কি কি? একটি, দুটি, তিনটে, চারটি, পাঁচটি, ছটি। ঠিক আছে? তাহলে ছটি সমতল হয়ে গেল। তারপরে বলেছে দেখো, তারপরে বলেছে ইটের ইটের দুটি তল বা একটি প্রান্তরেখা বা ধারে মিশেছে। ইটে এরকম কটি ধার আছে। তাহলে আমরা এই দেখো কটি ধার আছে আমরা করব। ইটের দুটি তল, অর্থাৎ দেখো এই একটি তল আর এই একটি তল পাশাপাশি আমরা দেখি, যদি দুটো তল ধরবো, সে তুমি এটাও ধরতে পারো বা এটাও ধরতে পারো বা এটাও ধরতে পারো। তা আমরা দেখো বোঝাচ্ছি, ইটের দুটো তল একটি প্রান্তরেখা, তাহলে এই একটা তল আর এ একটা তল, মানে এ একটা তল আর এ একটা তল, যে প্রান্তে বা ধারে মিশেছে, অর্থাৎ এইখানে ধারে মিশেছে, এই তলটা আর এই তলটা এইখানে মিশেছে। ঠিক আছে? এই যে এই বরাবর মিশেছে। তাহলে এইটি এরকম কটি ধার আছে? 12টি। এরকমভাবে 12টি দেখো ধার বা প্রান্ত রেখা রয়েছে। কি করি 12টি আমরা দেখছি। দেখো, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, এই পাশে চারটে তল দেখতে পাচ্ছ, একটা, দুটো, তিনটে, চারটে, চারটি ধার, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এই পাশেও চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এই পাশে চারটে আর এই পাশে চারটে, মোট 8টি ধার হলো। তাহলে 8টি আর এখনও বাকি আছে, 8টি, এই পাশে দুটো, 9টা, 10টা, আর এই পাশে দুটো, 11, 12, তাহলে 12টি ধার হবে। ঠিক আছে? তাহলে দেখলাম আমরা, আবারও বলছি দেখো, আবার অন্যভাবে দেখলেও হবে, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে ওই পাশেও চারটে, তাহলে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। ঠিক আছে? 12টি ধার আছে। তাহলে তারপরে বলছে দেখো, ইটের তলগুলো উঁচু নিচু নয়, তাই এগুলো সমতল, অর্থাৎ এগুলো দেখো এটা সমান, এ একটা সমান, এখানে সমান, এ পাশে সমান, এ পাশে সমান, এ পাশে সমান, এ পাশে সমান। ঠিক আছে? সমতল, তাই এগুলো কি সমতল। কিন্তু ভাঙা পাথরের উপরিতল উঁচু নিচু, তাই এই তল বক্রতল। তাহলে উঁচু নিচু তল যেগুলো, ভাঙা পাথর যেগুলো, সেগুলো কিন্তু সমতল নয়, ভাঙা, এবড়ো খেবড়ো, তাই এগুলো হচ্ছে বক্রতল। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। রয়েছে দেখো, ইটের একটি আয়তাকার তলের কটি শীর্ষবিন্দু আছে? দেখো 4টি শীর্ষবিন্দু। তাহলে ইটের যদি আমি ধরি, এটাকে ইট যদি ধরি, তাহলে এখানে 4টি শীর্ষবিন্দু, অর্থাৎ শীর্ষে যেগুলো, প্রান্তে যেগুলো বিন্দু রয়েছে, যে রেখা দুটো মিলেছে কোনায় কোনায়, একটা, দুটো,
তিনটে, চারটি, চারটি শীর্ষবিন্দু আছে। তাহলে তার নিচের লাইনে বলছে দেখো একটি ইটের ড্যাশটি শীর্ষবিন্দু, তাহলে এই পরে উপরে চারটি আর নিচে চারটি, তাহলে চারটি চারটি 8টি শীর্ষবিন্দু হবে। ঠিক আছে, যদি আমি একটা ইট আঁকি, দেখো তোমরা, আমরা যদি একটা ইট আঁকি, এটা একটা ইট, এইটের শীর্ষবিন্দু দেখো, শীর্ষে বিন্দু অর্থাৎ শীর্ষে মানে একদম একদম মাথায়, এই একটা বিন্দু, দুটো, তিনটে, চারটি, তাহলে উপর নিচে চারটি চারটি, মোট 8টি, দুটো, তিনটে, চারটি, তার মানে এখানে মোট 12টি। ঠিক আছে, মোট 12টি শীর্ষবিন্দু। ঠিক আছে, মোট 12টি শীর্ষবিন্দু হবে। তারপরে দেখো একটা ছক দেখতে পাচ্ছি, নিজে করি, বলা রয়েছে ঘন বস্তুর উদাহরণ বই, বাক্স এদের বলেছে। তাহলে বই বাক্সতে তলের সংখ্যা কটি, আমরা লিখলাম, আমরা আগেও দেখেছি তল 6টি। তারপরে তলের ধরন অর্থাৎ কি ধরনের তল, বক্রতল না সমতল, তাহলে আমরা লিখব সমতল। প্রান্তরেখার সংখ্যা হচ্ছে 12টি, আর শীর্ষবিন্দুর সংখ্যা কিন্তু 8টি। আর তারপরে দেখো লাইন, ইটের প্রতিটি তল আয়তাকার ও তলগুলো তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে। সমকোণ মানে 90 ডিগ্রিতে থাকে, হ্যাঁ। তাই এই আকৃতি ঘনবস্তুগুলির নাম আয়তঘন বা সমকোণী চৌপল। খেয়াল রাখতে হবে আয়তঘন বা সমকোণী চৌপল কেন। তো বিভিন্ন আয়তনের উদাহরণ, বিভিন্ন আয়তঘনের উদাহরণ হচ্ছে, দেখো এখানে আমরা দিতে পারি বই, দিতে পারি ইট, লিখতে পারি বাক্স, লিখতে পারি ইত্যাদি। আবার দেখি লুডোর ছক্কার প্রতিটি তল বর্গক্ষেত্রাকার, অর্থাৎ বর্গক্ষেত্রাকার হচ্ছে চারিদিকে সমান, এরকম ধরনের। ঠিক আছে, চারিদিকে সমান হবে। লুডোর যে গুটি আমরা দেখি তার দিক কিন্তু সব দিক সমান, অর্থাৎ চারপাশেই সমান। বর্গক্ষেত্রের যেমন 4 ধার সমান হয়, লুডোর ছক্কারও কিন্তু 4 দিক সমান, অর্থাৎ বর্গক্ষেত্রাকার। ঠিক আছে, এটা বর্গক্ষেত্রাকার। এই আকৃতির ঘনবস্তুগুলির নাম ঘনক, অর্থাৎ বর্গক্ষেত্রাকার যেগুলো সেগুলো কিন্তু সবই ঘনক। এগুলোকে ঘনক ঘনক ঘনকেও পাশাপাশি দুটি তল, কিন্তু এ একটা তল আর এ একটা তল, এটা কিন্তু 90 ডিগ্রি কোণ করে রয়েছে। এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি কোণ করে থাকে, অর্থাৎ এমনভাবে থাকবে, এই একদম সোজা খাড়া, এটা একদম বেঁকবে না, একদম খাড়া। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ করে থাকবে। ঠিক আছে, 90 ডিগ্রি কোণ করে থাকবে। তো তারপরে দেখো তারপরে একটা ছক রয়েছে কি, যে নিজে করি দিয়ে একটা ছক, দেখো লেখা আমরা দিয়ে নিই লুডোর ছক্কা দিতে পারি, যার তল সংখ্যা কটি, 6টি, ধার সংখ্যা 12টি, অর্থাৎ শীর্ষবিন্দু 8টি, তোমরা আগেও দেখিয়ে দিলাম একই রকমভাবে। আর তলের ধরন, অর্থাৎ তলের ধরন হবে কিন্তু সমতল। ঠিক আছে, সমতল হবে। তাহলে 190 পেজ হয়ে গেল এটা। তো আমাদের এতক্ষণ আমরা ঘনক বস্তু সম্পর্কে সাধারণ একটা ধারণা নিলাম। এবার কিন্তু ঘন বস্তুর মধ্যে একটা আসবে, সেটা গোলক সম্পর্কে আমরা ধারণা নেব। তো দেখো এখানে বলেছে ফুটবলের একটি মাত্র তল, অর্থাৎ কেন একটি মাত্র তল, যদি আমরা কোনো গোলাকার জিনিস দেখি, এখানে ফুটবল দিয়ে বোঝানো হয়েছে। তো এই তলটা, এই দেখো শুধু একরকমভাবেই বেঁকেই গেছে সবসময়, দেখো বেঁকে গেছে। যদি আমরা এইভাবে ধরি তাহলে এইভাবে বেঁকে যাচ্ছে, এর পিছন দিয়ে ওইভাবে বেঁকে যাবে। যদি এইভাবে ধরি তাহলে এইভাবেও বেঁকে যাচ্ছে। তাহলে একটিই তল। ঠিক আছে, এই তলটি আয়তঘনকের তলের মতো নয়, তাই এটি বক্রতল, অর্থাৎ যে তল সবসময় বেঁকে অবস্থান করে, বেঁকেই চলে সামনে, সবসময় দিক পরিবর্তন করে, সেই তলকে বলবো আমরা বক্রতল। ঠিক আছে, তাহলে ফুটবলের আকারের ঘনবস্তুগুলোর নাম গোলক, এগুলো একটা গোল একদম। ঠিক আছে, গোলক। তাহলে অর্ধেক গোলককে আমরা কি বলবো, অর্ধগোলক, অর্থাৎ এটা তো সম্পূর্ণ একটা গোলক। তো এখান থেকে যদি আমরা এই বাঁশ বরাবর কেটে দিই, এইভাবে কাটি আর যেভাবেই কাটি, দৈর্ঘ্য বরাবর কাটি বা প্রস্থ বরাবর কাটি, তাহলে কিন্তু একটা অর্ধগোলক হয়ে যাবে, অর্থাৎ তখন হয়ে যাবে কিন্তু একটা এরকম একটা ছবি আমরা পাবো। এরকম অর্ধগোলক। ঠিক আছে,
অর্ধগোলকের ছবি পাবো এরকম, অর্ধগোলক। ঠিক আছে, তারপরে দেখো লেখা রয়েছে নিরেট অর্ধগোলকের দুটি তল। তাহলে নিরেট অর্ধগোলকের কটি তল? দুটি তল। কীরকম দেখো, একটা হচ্ছে এই তল, এটা বেঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, তাই এটা হচ্ছে বক্রতল। আর একটা হচ্ছে দেখো সমান চলে যাচ্ছে একটা রেখা বরাবর। ঠিক আছে, তাহলে এটা সমতল। তাহলে এইটা হচ্ছে বক্রতল আর এটা হচ্ছে সমতল। তাহলে অর্ধগোলকের কিন্তু দুটি তল, একটা বক্রতল একটা সমতল। ঠিক আছে, তারপরে দেখো আমরা ছক দেখতে পাচ্ছি একটা, বলেছে ফাঁকা ঘরগুলো পূরণ করি। ঘনবস্তু, গোলক আর নিরেট অর্ধগোলক বলেছে। উদাহরণ বলেছে, দেখো উদাহরণ দিচ্ছি, বল আর বাটি। দেখো বল, বল দিলাম একটা, একটা বল, আর একটা বাটি যদি দিই, এই একটা বাটি। ঠিক আছে, বাটি দিলাম আর একটা বল দিলাম। তাহলে উদাহরণ দিলাম। এবার তল সংখ্যা, বলের তল সংখ্যা কটি? বলের তল সংখ্যা একটি, সবসময় বেঁকে প্রবাহিত হয়েছে, একটি তল। এই যে একটি তল সবসময় বেঁকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, সে এইভাবে যাও ওইভাবে যাও, আমরা আগেই বললাম। তাহলে আর বাটির বল তল সংখ্যা দুটি, একটা হচ্ছে বক্রতল আর হচ্ছে সমতল, দুটি। এইটা সমতল আর এটা বক্রতল। ঠিক আছে, বক্রতল আর সমতল। তাহলে এবার বলছে তলের ধরন। তাহলে গোলক যেটা, এটা গোলক, এটা বলের উদাহরণ, বল। তাহলে এর তলের ধরন কি? বক্রতল, অর্থাৎ বেঁকে প্রবাহিত হয়েছে সবসময়, বক্রতল। আর নিরেট অর্ধগোলকের তলের ধরন কিন্তু সমতল এবং বক্রতল, দুটোই দিতে হবে। তলের ধরনের এটা সমতল আর এটা বক্রতল। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা। একটা আইসক্রিমের ছবি আমরা দেখতে পাচ্ছি, বলেছে আইসক্রিমের কোণের ড্যাশটি সমতল এবং ড্যাশটি বক্রতল। তাহলে আইসক্রিমের আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে দেখো এরকম ছবি দিয়েছে একটা, এরকম একটা ছবি দেওয়া রয়েছে দেখো। তাহলে আইসক্রিমের কোণের একটি সমতল, তাহলে সমতল কোণটি একটি, এইটে, এটা সমতল। ঠিক আছে, আর একটি বক্রতল এই যে সবসময় বেঁকে প্রবাহিত হচ্ছে গোল মতো, এটা বক্রতল। তাহলে হয়ে গেল। তাহলে আইসক্রিমের কোণ, টোপর ইত্যাদি আকারের ঘনবস্তুর শঙ্কু আকৃতির। তাহলে এগুলো কিন্তু শঙ্কু আকৃতির, সেটা এইভাবেও হতে পারে, এইভাবেও হতে পারে, শঙ্কু আকৃতির টোপর বা আইসক্রিমের কোণ। ঠিক আছে, এগুলো কিন্তু, বা কাটা মোচা, এগুলো সব শঙ্কু আকৃতির। কি আকৃতির? শঙ্কু আকৃতির। তাহলে শঙ্কু আকৃতির। তাহলে ফাঁকা ঘরগুলো এবার পূরণ করো। দেখো বলছে নিরেট শঙ্কুর উদাহরণ। এবার দেখো নিরেট শঙ্কুর উদাহরণ আমরা লিখতে পারি কি? রাজমিস্ত্রির ওলন, ওলন যেটা দড়ি দিয়ে যেটা মাপ হয়, এরকম আকৃতির হয় না? এই যে দেখো, এটা দড়ি, নিচে একটা জিনিস দেখবা তোমরা, এভাবে দেখবে, এভাবে থাকে একটা একটা ধাতব জিনিস, তো এটাকে বলা হয় ওলন। এটা রাজমিস্ত্রিরা ব্যবহার করে। ঠিক আছে, এই যে রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিদের ব্যবহৃত ওলন, এটা দড়ি। ঠিক আছে, এটা ধাতব দণ্ড, এরকম আকৃতির হয়, শেপটা হয় এরকম শঙ্কু আকৃতির শেপ। তাহলে এর তল সংখ্যা দুটি, একটা হচ্ছে বক্রতল, এটা বেঁকে 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 যেটা প্রবাহিত হচ্ছে, আর একটা সমতল। ঠিক আছে, ওলন বা শঙ্কু যেটা একদম একই রকম। তাহলে তলের ধরন বলেছে একটি সমতল একটি বক্রতল, আমরা লিখবো কি? একটি সমতল আর একটি। তারপরে দেখো রয়েছে একটি মুখবন্ধ কৌটার কটি বক্রতল আর দুটি ড্যাশ তল। আচ্ছা যাই হোক, আমরা দেখো মুখবন্ধ একটা কৌটা, কৌটা কি? তাহলে এটা একটা কৌটো, মুখবন্ধ অর্থাৎ মুখটা বন্ধ রয়েছে।
ঠিক আছে। তাহলে একটি বক্রতল, এই যে বক্রতল, এই যে বেঁকে প্রবাহিত হয়েছে, সব বেঁকে প্রবাহিত হয়েছে, এগুলো সব বক্রতল। ঠিক আছে। ও দুটি সমতল, অর্থাৎ এখানে দেখো নিচে একটা, আমি যদি এই কৌটোটাকে মানে উপর করে দিই, তাহলে এও কিন্তু স্থিরভাবে বসবে। তাহলে এ একটা সমতল আর এই একটা সমতল। ঠিক আছে। তাহলে একটি এখানে আর একটি এখানে সমতল, এটাও সমতল, এটাও সমতল। তাহলে দুটি সমতল। ঠিক আছে। আর প্রান্তরেখা কিন্তু দুটি। প্রান্তরেখা কটি? দুটি। একটি আর এপাশে একটি প্রান্তে যে রেখা, দুটি। তাহলে আমরা যেটা, এই যে এরকম ভাবে এটা চোঙ বা বেলন বা পাইপ আমরা যদি ধরি, তাহলে এগুলো হচ্ছে, এগুলো চোঙ আকৃতির ঘনবস্তু। এই যে বেলন বা চোঙ। ঠিক আছে। তাহলে এর দুটি প্রান্ত রেখা, দুটি প্রান্ত রেখা হয়ে গেল, এর নাম চোঙ বা বেলন। তারপর বলেছে ফাঁকা ঘর পূরণ করি। দেখো নিরেট চোঙের উদাহরণ মুখবদ্ধ কৌটা যদি আমরা বলি, তাহলে তল সংখ্যা কিন্তু এর তিনটি হবে। ঠিক আছে। তাহলে কি কি? দুটি সমতল আর একটি বক্রতল। তাহলে এটা বক্রতল। তাহলে কি হচ্ছে? তিনটে হচ্ছে, তিনটি, একটা দুটি তিনটি। আর তলের ধরন কি? আমরা আগেই বলেছি একটি বক্রতল দুটি সমতল। তাহলে একটি বক্রতল, একটি বক্রতল আর দুটি সমতল। তারপরে দেখো বলেছে কি, ঘনবস্তু দেখি একটা পুরু ফাঁপা নলের ড্যাশটি সমতল ড্যাশটি বক্রতল। তাহলে ফাঁপা নল, আমরা যদি ফাঁপা নল আঁকি, ফাঁপা নল আঁকবো একটি। এই ফাঁপা নলের দুটি সমতল, একটি আর একটি। তাহলে একটি সমতল আর এ একটি সমতল। তাহলে দুটি সমতল। ঠিক আছে। আর একটি বক্রতল, এই যে আগের আগের ছবির মতোই সব বক্রতল। তাহলে এটা একটি বক্রতল, একটি বক্রতল। ঠিক আছে। ফাঁপা নলের আকারের ঘনবস্তুর নাম ফাঁপা চোঙ। তাহলে এটার নাম হচ্ছে ফাঁপা চোঙ। ঠিক আছে। তাহলে ফাঁকা ঘরগুলো এবার পূরণ করি। ফাঁপা চোঙের উদাহরণ কি? ফাঁপা চোঙের উদাহরণ আমি পাইপ দিলাম, তল সংখ্যা তিনটি, তিনটি বলে দিলাম, একটা দুটি তিনটি। আর তলের ধরন দুটি সমতল একটি বক্রতল, এটা লিখলাম। এবার বলছে আমরা মিশরের পিরামিডের আকার ও আকৃতি নিয়ে আলোচনা করি ও মাটির পিরামিড তৈরি করি। তাহলে দেখো একটা পিরামিডের ছবি এখানে দেওয়া রয়েছে। মিশরের যে পিরামিড দেখি তা আঁকার চেষ্টা করি। ঠিক আছে। তো পাশের ছবিতে বলেছে যে ভূমি বা তলদেশ চতুর্ভুজ না ত্রিভুজ, কোনটি ঠিক তা দাগ দিই। তাহলে পাশের ছবিতে যে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটিতে দেখো এরকম রয়েছে। এবার দেখো, তাহলে এটা এই যে চারটে বাহু রয়েছে এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা চতুর্ভুজ হবে। ঠিক আছে। তাহলে চতুর্ভুজে আমরা দাগ দেব। তাহলে এর দেখো, এবার বলেছে যে ড্যাশটি পার্শ্বতল, পার্শ্বতলগুলির আকার কেমন সেটাও আমরা দেখব। তো দেখো কটি পার্শ্বতল দেখো, তাহলে এই পাশে একটি, দুটি, তিনটি, আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে না, যেটা ওই পাশ দিয়ে দেখতে হবে সেটা ওই পাশ, তাহলে চারটি, চারটি পার্শ্বের তল রয়েছে। ঠিক আছে। চারটি পার্শ্বতল। আর পার্শ্বতলগুলির আকার ধরো এই আকার, এই একটা, তাহলে এটা কি ত্রিভুজাকৃতি? এই পাশ দিয়েও দেখলেও কিন্তু ত্রিভুজাকৃতি দেখাবে। দেখো তিনটি বাহু রয়েছে, এই পাশ দিয়ে দেখলেও ত্রিভুজাকৃতি দেখাবে। ঠিক আছে। অনেক সময় প্যান্ডেলের আকৃতি হয়। ঠিক আছে। তো ওই পাশ পিছন দিয়ে দেখলেও ওই পাশে তিনটে ত্রিভুজাকৃতি। ঠিক আছে, ত্রিভুজাকৃতি।
তাহলে পার্শ্বতলগুলি অগ্রভাগ ক্রমশ সরু হয়ে একটি পিছে মিশেছে। এই যে পার্শ্বতলগুলি অগ্রভাগ সরু হয়ে কোথায় মিশেছে, তাহলে কোথায় মিশেছে লিখবো আমরা, একটা বিন্দুতে মিশেছে, তাহলে বিন্দু লিখবো এটা। তাহলে এই পিরামিডের মোট তল কটি, তাহলে আমরা কটি তল পেলাম দেখো, তাহলে দেখো কটি তল পেলাম, 5টি, কারণ 4টি ছিল আর নিচে একটা, নিচে যেটা মাটির সাথে রয়েছে, এই যে মাটির সাথে যেটা দাঁড়িয়ে আছে, এই একটা, মোট 5টি তল পেলাম। ঠিক আছে, তাই তবে পিরামিডের তলদেশ ত্রিভুজাকৃতি অথবা বহুভুজাকার কিন্তু হতে পারে। এটা ত্রিভুজের মতো হতে পারে, আবার অন্যান্য অনেক রকম হতে পারে, বহুভুজাকৃতি হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এটা আমরা দেখে নিলাম। তারপর বলে যে দেখো এই পাশে একটা ত্রিভুজের ছবি দিয়েছে, এবং এখানে একটা বিন্দু, তার মানে আমরা এখান থেকে এটা জয়েন করলাম, করার পরে এটা এলাম, তারপরে দেখো ছবিটা এঁকে নিই। তাহলে এই যে এই পিরামিডের ভূমি ত্রিভুজাকৃতি, তাহলে ভূমিটা অর্থাৎ যেটা মাটিতে লেগে রয়েছে এটা ভূমি, এটা মাটিতে লেগে রয়েছে, এটা ত্রিভুজাকৃতি। এই পিরামিডে আর এক নাম চতুস্তলক, মানে 4টি তল, তাই চতুস্তলকের মোট কটি তল, 4টি, এবং তলদেশে একটি, এখানে এ একটা যেটা ভূমির সঙ্গে লেগে রেখেছে একটি, আর 3 পাশে 3টি, তাহলে পার্শ্বতল 3টি আর তলদেশে একটি, মোট 4টি। এই চতুস্তলকের প্রতিটি তল কিন্তু ত্রিভুজাকৃতি, এক ত্রিভুজের মতো, একটাও ত্রিভুজের মতো, একটা ত্রিভুজের মতো, সব দিক দিয়ে পিছন দিকে দেখলেও ত্রিভুজাকৃতি। ঠিক আছে, তারপরে দেখো পিরামিডের ধরন দিয়ে যেটা একটা ছক দিয়েছে, তো ভূমি ত্রিভুজাকৃতি দিয়েছে আর ভূমি চতুর্ভুজাকৃতি ক্ষেত্র দিয়েছে। তাহলে ত্রিভুজার ক্ষেত্রে তল সংখ্যা 4টি, ধার সংখ্যা 6টি, শীর্ষবিন্দু 4টি, তলের ধরন সমতল। আর ভূমি চতুর্ভুজাকার ক্ষেত্রে তল সংখ্যা 5টি, ধার সংখ্যা 8টি, শীর্ষবিন্দু সংখ্যা 5টি, এবং তলের ধরন কিন্তু সমতল, যেটা তোমাদের আগেও বললাম। দেখো তারপরে পেজে বলেছে এই ঘনবস্তুর নাম কি, এটা হচ্ছে আয়ত ঘন। তো আয়তাকার রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ দেখো, দৈর্ঘ্য প্রস্থ এক নয়। ঠিক আছে, দৈর্ঘ্য সব দৈর্ঘ্য কিন্তু এক নয়, বড়টা দৈর্ঘ্য, এটা কিন্তু প্রস্থ। তাহলে এইটাকে বলা হবে আয়ত ঘন। ঠিক আছে, আয়ত ঘন। এর মোট কটি তল, 6টি তল। কি কি, একটা, এরকম আমি লিখছি, একটা, দুটো, তিনটে, চারটে, আর এই পাশে সামনের দিকে একটা আর পিছন দিকে একটা, 6টি। তাহলে 6টি তল। পার্শ্বতল 4টি, পাশে 4টি, একটা, দুটো, তিনটে, চারটে, আর উপর নিচে দেখো 2টি, একটা, 2টি, তাহলে মোট 6টি তল হয়ে গেল। তারপরে দেখো দুই প্রান্ত ত্রিভুজাকৃতি, এ এক প্রান্ত ত্রিভুজাকৃতি আর এ এক প্রান্ত ত্রিভুজের আকৃতি। তাই বলেছে দুই প্রান্ত ত্রিভুজাকার ও পার্শ্বতলগুলি আয়তাকার হলে কি হয় দেখি। পার্শ্বতল মানে পাশের তলগুলি আয়তাকার, দেখো আয়তাকার, এই যে আয়তাকার, এই যে পাশে একটা তল, এই পাশ দিয়ে যদি দেখো দেখবে এই যে এটাও কিন্তু আয়তাকার, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, আবার এই পাশ দিয়ে দেখো এটাও কিন্তু আয়তাকার। যাই হোক, তো আয়তাকার কী হয় দেখি। তাহলে এই ঘনবস্তুর নাম হতো প্রিজম, তাহলে এটার নাম দেবো কি, প্রিজম। আমাদের খেয়াল রাখতে হবে কোনটা প্রিজম, কোনটা শঙ্কু, কোনটা আয়তাকার, কোনটা বর্গাকার, ঠিক আছে, কোনটা ঘনক। তো এটা হচ্ছে প্রিজম। প্রিজমের তাহলে কি বলতে হবে, যে দুই প্রান্ত ত্রিভুজাকৃতি, এ এক প্রান্ত আর এক প্রান্ত ত্রিভুজাকার, আর পার্শ্বতলগুলি কিন্তু আয়তাকার, পাশে কিন্তু সব আয়তাকার। ঠিক আছে, পাশে আয়তাকার। তো এই ঘনবস্তুর নাম প্রিজম। এই আকৃতির কাচের ফলক আমরা দেখেছি, এবং এরকম আংটিও আমরা দেখেছি কাচের বা রত্নের, বিভিন্ন ধরনের। যাই হোক, তো দেখছি এর পার্শ্বতল 3টি, পার্শ্বতল কটি, 3টি। তাহলে একটি, দুটি, আর এই পাশ দিয়ে নিচে একটা, 3টি। এই দেখো একটি, দুটি, আর যেটা বসে আছে যদি আমরা বলি এইভাবে যদি দাঁড় করায়, তাহলে এটা 3টি। এই পাশটা সমগ্র, এইটা নিয়ে বসে তো আছে, এটা বসে আছে মাটির সাথে, যদি আমরা করি তাহলে 3টি। তাহলে এবারে 3 লিখে দিই, 3টি। তাহলে দুই প্রান্তে 2টি তল, দুই প্রান্তে 2টি তল, তাহলে এই এক প্রান্তে, এই এক প্রান্তে 2টি। ঠিক আছে, আর দুই প্রান্তে 2টি তল আমরা দেখলাম, দুই প্রান্তে 2টি তল, প্রান্ত মানে শেষে। ঠিক আছে, তাহলে তাহলে দুই প্রান্তে 2টি তল, আগে তো আমরা 3টে দেখেছি, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে, আর দুই প্রান্ত মানে এই একটা তল আর এই একটা তল। ঠিক আছে, এই যে এই একটা তল আর এই একটা তল, তাহলে মোট কটি হচ্ছে, এখানে 3টি আর প্রান্তে 2টি, মোট 5টি তল হচ্ছে।
তাহলে প্রিজমের দুই প্রান্ত বহুভুজাকার আর পার্শ্বতলগুলো আয়তাকার হলে কি হয় আমরা দেখব। ঠিক আছে, দেখো তার পরের ছবিতে আমরা যাচ্ছি। তাহলে দেখো যে প্রিজমের দুই প্রান্ত বহুভুজাকার আর পার্শ্বতলগুলো আয়তাকার হলে কী হয় দেখি। তাহলে দেখছি এর দুই প্রান্তে কটি তল, দুটি তল, দুই পাশে দুটি তল, আর পার্শ্বতল পাশে রয়েছে ছটি আছে, মোট তল রয়েছে তাহলে 6 আর 2 8টি। তাহলে সুষম আকৃতির ঘনবস্তু না অসম আকৃতির ঘনবস্তু দেখি। তাহলে ইট, বই, বল, আইসক্রিমের কোন, কৌটো, ফাফা নল ইত্যাদি ঘনবস্তু কিন্তু সুষম আকৃতির ঘনবস্তু। আর কিন্তু এবড়ো খেবড়ো পাথরের টুকরো যেরকম কয়লা, ভাঙা কাঠ, ঠিক আছে, মেঘ ইত্যাদি ঘনবস্তু কিন্তু অসম আকৃতির ঘনবস্তু। ঠিক আছে, এবার দেখো সঠিক উত্তরটি আমরা খুঁজছি। সঠিক উত্তরটা দেখো এক দাগ বলেছে, এক দাগে যেটা বলেছে সেটা আমরা করছি। দেখো তারপরে দেখো এক দাগ ঘনক একটি বিশেষ ধরনের আয়তঘন হবে। ঠিক আছে, আয়তঘন নিচে দাগ দিলাম। তারপরে 2 দাগ বলছে টোপরের আকৃতি শঙ্কু এর মতো। 3 দাগ ঘনবস্তুর মাত্রা 3। 4 একটি আয়তঘন হলো বাক্স। 5 একটি থামের আকৃতির ঘনক শঙ্কু না চোং না গোলক, চোং। ঠিক আছে, একটি থামের আকৃতি চোং। লুডোর ছক্কার আকৃতি কিন্তু ঘনক আকার, তো ঘনক লিখব। 7 আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম। 8 শঙ্কুর তলদেশ বৃত্তাকার ক্ষেত্র। 9 চোঙের বক্রতল একটি। ঠিক আছে, এখন বলছে এখন দেখি নিচের ঘনবস্তুগুলি কোন পরিচিত ঘনবস্তুর কাছাকাছি আসে। দেখ এখন আমরা গ্লাস অনেকটা চোঙের আকৃতির কাছাকাছি, কিন্তু এখানে বলছে বাটি ড্যাশ আকৃতির, কী লিখবো এখানে, অর্ধগোলক আকৃতির। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছি ধানের মড়াইয়ের উপরের অংশ, তাহলে উপরের যে অংশ ওটা দেখতে পাচ্ছি শঙ্কু আকৃতির এবং নিচের অংশটা কিন্তু চোঙ আকৃতির। তারপরে মুখ খোলা টিন আয়তঘন আকৃতির। ঠিক আছে, মুখ খোলা টিন কিন্তু আয়তঘন আকৃতির। তারপরে দেখো লিখেছে বোতলের আকৃতি চোঙের মতো, চোঙের মতো। এবার বলছে ফাঁকা ঘরগুলো পূরণ করি। দেখো আয়তঘনের প্রতিটি তল কী হবে, সমতল হবে, সমতল। এবার আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে, 90 ডিগ্রি কোণ করে থাকে লিখব। 3 দাগ বলছে ঘনকের প্রতিটি তল সমতল বা বর্গাকার। ঠিক আছে, সমতল বা বর্গাকার। তারপরে দেখো 4 দাগ বলছে ঘনকের দুটি উদাহরণ, তাহলে দুটো উদাহরণ আমরা লিখি, লুডোর ছক্কা দিতে পারি আর আইস কিউব দিতে পারি। ঠিক আছে, 5 দাগ বলছে গোলকের ড্যাশটি এবং ড্যাশ তল থাকে। আচ্ছা, তাহলে কি থাকে, গোলকের একটি বক্রতল থাকে। 6 বলছে প্রিজমের পার্শ্ববর্তী, তাহলে প্রিজমের পার্শ্বতলগুলি 6 দাগ প্রিজমের পার্শ্বতলগুলি কি আয়তাকার বা বর্গাকার। ঠিক আছে, 7 দাগ বলছে পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ড্যাশ হবে, তাহলে পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজাকার হবে। 8 বলছে গ্লাস একটি ড্যাশ ঘনবস্তু, গ্লাস একটি অসম ঘনবস্তু। আর 9 মার্বেল একটি ড্যাশ ঘনবস্তু, মার্বেল একটি সুষম ঘনবস্তু। 10 গোলকের ড্যাশ মাত্রা আছে, তাহলে 3টি মাত্রা আছে। ঠিক আছে, গোলকের 3টি মাত্রা আছে। তারপরে দেখো রয়েছে যে চেষ্টা করে লিখি ঘনবস্তু কাকে বলে উদাহরণ দিয়ে দিয়েছি। প্রথমেই আমরা লিখেছি, একদম ভিডিওর প্রথমে আমরা কিন্তু ঘনবস্তুর সংজ্ঞা দিয়েছি এবং উদাহরণ দিয়ে দিয়েছি। আর 2 দাগ বলেছে আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম লিখি, তাহলে ঘনবস্তুর নাম সেইগুলো আমরা দিয়ে দেবো। আমরা উদাহরণ হিসেবে যেগুলো লিখেছি সেগুলো কিন্তু ঘনবস্তুর নামে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ঘনবস্তুর নামগুলো আরেকবার আমরা বলে দিই। বই, ইট, বাক্স এগুলো সব ঘনবস্তু। ঠিক আছে, লুডোর ছক্কা। তাহলে আমাদের কিন্তু এই 194 পেজ অবধি কমপ্লিট হয়ে গেল। তো কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে।